আমাদের একটা প্রতিষ্ঠান আছে বিআরটিসি, এইটা জনগণের টাকায় কতদিন পর পর বাস কেনে, তারপর সেই বাস আবার ডাম্পিং এ চলে যায়, নষ্ট হয়ে যায়, সেই বাসের খোঁজ পাওয়া যায় না। আবার নতুন করে বাস কেনে 200-300, আবার 6 মাস 1 বছর চলে, তারপর সেই বাসের আর কোনো খোঁজ পাওয়া যায় না। আবার তারা জনগণের টাকায় বাস কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাড়ায় দেয়। সেই ভাড়ায় দেওয়ার কারণে যেটা হয় যে একটা অফিসকে বিআরটিসির বাস ভাড়া দিলে পারে, সে সকালবেলা স্টাফদেরকে নিয়ে আসে, সারাদিন সেই বাসটা বসে থাকে, তারপর সন্ধ্যার সময় আবার স্টাফদের নিয়ে বাসায় পৌঁছে দেয়। তো এটা তো জনগণের টাকায় স্টাফদের সকালে নিয়ে আসা আর সন্ধ্যায় বাসায় পৌঁছানোর জন্য তো এই বাস কেনা হয় নাই, সারাদিন বসিয়ে রাখার জন্য। এখন বিআরটিসিকে সক্ষমতা বাড়াতে হবে, সেই সক্ষমতা বাড়ানোর খুব একটা আগ্রহ তাদের নাই। আর বিআরটিসির তো রুট পারমিট লাগে না, বাংলাদেশের যে কোনো জায়গায় তারা যাতায়াত করবে, চলাচল করবে, যে কোনো রুটে বিআরটিসির বাস চলবে। কিন্তু আমরা দেখি যে বিআরটিসির বাস কোনো রুটে চালানোর সিদ্ধান্ত নিলেই বেসরকারি বাস মালিকরা আন্দোলনে চলে যায়, ভাঙচুর করে, তাদের কাউন্টার ভাঙে, নানা রকমের ফৌজদারি অপরাধ করে। কিন্তু বিআরটিসি থেকে কখনো সেই সমস্ত অপরাধের মামলা দেখি নাই। বিআরটিসির বাস ভাঙছে বা বিআরটিসির কাউন্টার ভেঙে দিচ্ছে বেসরকারি পরিবহনের মালিক শ্রমিকদের লোকজন, এই জন্য কোনো কোনদিন বিআরটিসি মামলা করেছে? তার মানে একটা সমঝোতা আছে, ঠিক আছে বিআরটিসি চলবে না, তোমাদের বাস চলবে। আরে বাবা, এটা তো সেবামূলক খাত, এখানে তো যার কোয়ালিটি বেশি, যে সেবার যাদের সেবার কোয়ালিটি বেশি থাকবে মানুষ সেখানে যাবে। বেসরকারি খাতের বাসের যদি কোয়ালিটি ভালো থাকে, মানুষ বেসরকারি যাতায়াত করবে বাসে। আর যদি তারা মনে করেন না আমার এত টাকা পয়সা নাই, আমি বিআরটিসি যাতায়াত করবো, বিআরটিসি যাতায়াত করবো। এখানে তো পাল্লাপাল্লি রেশারেশির কিছু নেই, সারা দেশে বিআরটিসি চলতে হবে, সমস্ত জায়গায়, এভরিহোয়ার ইন বাংলাদেশ। কিন্তু আমরা সেটা দেখছি না, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত, সুতরাং এই যে আমরা প্রত্যেক ঈদ আসতে পারে 15 দিন থেকে 10 দিন আগে আমরা বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করি, পত্রিকায় দিই, সেগুলো বড় করে ছাপা হয়। আসলে এইটা ওই 10 দিন 15 দিন আগে বিভিন্ন দাবি দেওয়ার বিষয় না। এইটা বিআরটিএ, পুলিশ, হাইওয়ে পুলিশ বা সড়ক পরিবহন মন্ত্রণালয় 1 মাস আগে থেকে বৈঠক করার বিষয় না। তারা বৈঠক করে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করে। এটা নিয়ে একটা সুস্থ স্বাভাবিক নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হলে পারে মিনিমাম 3 বছর আগে থেকে একটা টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেটা কি? গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে, সেবার মান বাড়াতে হবে, ট্রেনের কম্পার্টমেন্ট বাড়াতে হবে, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, ট্রেন লাইনের যে সমস্যাগুলো আছে সেগুলো মেরামত করতে হবে, নৌ পরিবহনের সংস্কার করতে হবে, নৌ পরিবহনের অন্যান্য বিষয় যেগুলো সমস্যা আছে সেগুলো সংশোধন করতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে গণপরিবহনকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করে 3 বছর ধরে কাজ করতে হবে এবং সেটা যদি করা যায় তাহলে পরবর্তী ঈদগুলো সুস্থ এবং স্বাভাবিক ঈদযাত্রা নিশ্চিত করা যাবে। কিন্তু আমরা সেই কোনো রকমের কোনো টেকসই পরিবহন পরিকল্পনা আমরা গ্রহণ করি না। আমরা শুধুমাত্র প্রজেক্ট নিই, আর ঈদ যাই শুরু হয়ে যায় তার আগে 1 মাস আগে থেকে দফায় দফায় বৈঠক। তো তাতে হয়টা কি? আমি তো সংখ্যা বাড়াতে পারছি না, আমি ট্রেনের সংখ্যা বাড়াতে পারছি না, আমি বাসের সংখ্যা বাড়াতে পারছি না, আমি নতুন রাস্তা তৈরি করতে পারছি না, ভাঙাচোরা রাস্তা ভালোভাবে মেরামত করতে পারছি না। সুতরাং ঈদযাত্রা এইটা এই যে দুর্ঘটনাপূর্ণ থাকে এইটাই চলছে এবং আমরা বিবৃতি দিই, তারপর আবার মৃত্যুর সংখ্যা গণমাধ্যমে হাজির করি। এটা আমাদের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এটা খুব দুঃখজনক। আমি আপনাকে একটা হিসাব দিই, সেটা হলো যে 1 লিটার তেলে সড়ক পরিবহনে 25 কিলোমিটার যাওয়া যায়, 25 টন মাল যায়। 1 লিটার তেলে রেলে 125 টন পণ্য পরিবহন করা যায়। 1 লিটার তেলে নৌ পরিবহনে 275 টন মাল বহন করা যায়। অর্থাৎ আমি যদি রেলকে যদি সম্প্রসারণ করি, রেলকে যদি আধুনিক জনবান্ধব করি এবং সহজলভ্য করে তুলি, তাহলে পরে যে বিপুল সংখ্যক মানুষ এবং পণ্য রেলে বহন করা যাবে, তাতে সড়ক পথের চাপ ব্যাপকভাবে কমে যাবে এবং সড়ক এর মধ্য দিয়ে সড়কের মেনটেন্যান্স কষ্ট যেমন কমবে, তেমনি সড়ক পরিবহনের সংখ্যা কমবে, দুর্ঘটনা কমে যাবে। কারণ অধিকাংশ দুর্ঘটনা ঘটে সড়কের পণ্যবাহী যানবাহনের সাথে যাত্রীবাহী যানবাহনের। এবং যদি আমি রেলে যদি এই পণ্যবাহী পণ্য পরিবহন শুরু করে দিই, তখন আমার ট্রাকের সংখ্যা কমে যাবে, পিকআপের সংখ্যা কমে যাবে, কাভার ভ্যানের সংখ্যা কমে যাবে। এবং একই সাথে যদি আমি নৌ পরিবহনকে সচল করে দিই, তাহলে আমি রেল থেকেও অনেক পণ্য চলে যাবে নৌতে, সড়কের অনেক পণ্য চলে যাবে নৌতে, অনেক যাত্রীও নৌ পরিবহনে চলে যাবে। তখন আমি সড়ক পরিবহনটা টোটাল সড়ক ব্যবস্থাপনাটা একেবারেই সাবলীল হয়ে যাবে এবং মানে নিরাপদ হয়ে উঠবে। কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। আমি রেলে গত 10 বছরে প্রায় 94,000 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু রেলের উন্নতিটা কি হয়েছে?
কিছু রেল লাইন নির্মাণ করা হয়েছে, তো রেলের তো সংখ্যা বাড়াতে পারি না।